বিসমিল্লাহির রহমানির রহিম। অস্ত্র আইন আজকে আলোচনা করব অস্ত্র আইনের শেষ অস্ত্র আইন 1878 সালে অস্ত্র আইন 1878 সালের 11 নম্বর আইন। অস্ত্র আইনে প্রথমে সূচি বলি, তারপরে লাস্টে আমরা 21-22 থেকে আলোচনা করব। ওখানে বড় কঠিন কিছু নেই, সহজ অল্প আলোচনা করবো। এরপর সিআরপিসি অস্ত্র আইন 1878 সালের 11 নম্বর আইন। অস্ত্র আইন 1878 সালের 11 নম্বর আইন। অস্ত্র আইনের এক ধারা হচ্ছে শিরোনাম বা এর আওতায়, শিরোনাম বা আওতায়। অস্ত্র আইন সমস্ত স্থানে চলে না, এর কিছু কিছু অংশে চলে, কিছু কিছু অংশে চলে না। কিছু কিছু অস্ত্র আইনের দুই ধারা হচ্ছে দুই ধারা বাদ, 3 ধারা বাদ, 4 ধারা সংজ্ঞা। অস্ত্র আইনের 4 হচ্ছে সংজ্ঞা। 4 প্রথমে হচ্ছে কামান, 4 প্রথমে কামান। দ্বিতীয় হচ্ছে অস্ত্র শস্ত্র, অস্ত্র শস্ত্র, অস্ত্র শস্ত্র। তারপর হচ্ছে গোলা বারুদ, গোলা বারুদ, গোলা বারুদ। 3 হচ্ছে সামরিক সরঞ্জাম, সামরিক সরঞ্জাম, সামরিক সরঞ্জাম। লাইসেন্স, লাইসেন্স, আবার লাইসেন্সকৃত, লাইসেন্স, লাইসেন্সকৃত। 5 ধারা, 5 ধারা আলোচনা। 5 ধারা হচ্ছে লাইসেন্সবিহীন অস্ত্র উৎপাদন, রূপান্তর এবং বিক্রয় করা যাবে না। লাইসেন্সবিহীন অস্ত্র উৎপাদন, রূপান্তর, বিক্রয় করা যাবে না। 6 ধারা লাইসেন্স ব্যতীত অস্ত্র আমদানি, রপ্তানি করা যাবে না। লাইসেন্স ব্যতীত অস্ত্র আমদানি, রপ্তানি করা যাবে না। 7 ধারা সরকারি গুদামে অস্ত্র শস্ত্র রাখার জন্য সরকারের অনুমতি ছাড়া কোনো গুদামে, সরকারি গুদামে রাখা যাবে না, অনুমতিবিহীন গুদামে রাখা যাবে না। 10 ধারা অস্ত্র পরিবহন, অস্ত্র পরিবহনের উপর নিষেধাজ্ঞা। 10 ধারা অস্ত্র পরিবহনের উপর নিষেধাজ্ঞা। 10 ধারা অস্ত্র পরিবহনের উপর নিষেধাজ্ঞা। 11 ধারা তল্লাশি ঘাঁটি স্থাপন, 11 ধারা তল্লাশি ঘাঁটি স্থাপন। সীমান্তবর্তী এলাকায়, বাংলাদেশ এবং বিদেশি রাষ্ট্রের সীমান্তবর্তী এলাকায় অস্ত্র তল্লাশি ঘাঁটি স্থাপন। 12 ধারা অস্ত্র নিয়ে সন্দেহজনক ব্যক্তি যদি কেউ ঘোরাফেরা করে, লাইসেন্স থাকুক আর না থাকুক, তাকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করা যাবে। সন্দেহজনক ঘোরাফেরা ব্যক্তিকে যে কোনো ব্যক্তি বিনা পরোয়ানায় গ্রেপ্তার করবে। অস্ত্র আইনের 12 ধারা। 13 ধারা লাইসেন্স ব্যতীত অস্ত্র শস্ত্র বহন নিষিদ্ধ। 13 ধারা লাইসেন্স বিহীন অস্ত্র শস্ত্র বহন নিষিদ্ধ, লাইসেন্স বিহীন অস্ত্র শস্ত্র বহন নিষিদ্ধ। 14 লাইসেন্স বিহীন অস্ত্র দখলে রাখা, কাছে রাখা নিষেধ। 14 লাইসেন্স বিহীন অস্ত্র কাছে রাখা বা দখলে রাখা নিষেধ। তারপরে 15 কতিপয় স্থানে অস্ত্র রাখা নিষেধ, কতিপয় নির্দিষ্ট কিন্তু স্থানে অস্ত্র রাখা নিষেধ। 15 কতিপয় স্থানে লাইসেন্স ব্যতীত অস্ত্র রাখা নিষেধ। এরপরে 16 কখন অস্ত্র শস্ত্র ডিলার এবং থানায় জমা দিতে হয়। 16 হচ্ছে অস্ত্র শস্ত্র যখন থানায় বা ডিলারের নিকট জমা দিতে হয়। 16 হচ্ছে অস্ত্র শস্ত্র একবার জমা দেবেন, আরেকবার কিভাবে ফেরত পাবেন আর কখনোই ফেরত পাবেন না, তার ব্যাখ্যা করছিলাম। এরপরে হচ্ছে 17 ক, 17 ক অস্ত্র অস্ত্র শস্ত্র সঙ্গে নিয়ে চলাফেরার উপর বিধিনিষেধ। অস্ত্র শস্ত্র সঙ্গে নিয়ে চলাফেরার উপর বিধিনিষেধ। অস্ত্র শস্ত্র সঙ্গে নিয়ে চলাফেরার উপর বিধিনিষেধ। 17 ক। 18 হচ্ছে লাইসেন্স বাতিল বা সাময়িক সময় স্থগিতকরণ, লাইসেন্স বাতিল বা সাময়িক সময় স্থগিতকরণ। 18 লাইসেন্স বাতিল, সাময়িক সময় স্থগিতকরণ। 19 হচ্ছে দেশীয় অস্ত্রের শাস্তি। এইভাবে পড়বেন। ক খ গ ঘ মেলাগুলো আছে, পড়তে গেলে অনেক এখানে মায়েরা কত হাডি করে আপনার লেখা লাগবে না ইনশাল্লাহ, আশা করি। এখানে 19 হচ্ছে দেশীয় অস্ত্র শাস্তি পারবেন, শিরোনাম দেশীয় অস্ত্র। আর 19 ক বিদেশি অস্ত্রের শাস্তি, 19 ক বিদেশি অস্ত্রের শাস্তি। 20 অস্ত্র গোপন করার শাস্তি, 20 অস্ত্র গোপন করার শাস্তি। 20 হলো তল্লাশির সময় যদি অস্ত্র গোপন করেন, সেই গোপন করার শাস্তি। 20 ক অস্ত্র গোপন করা কতিপয় ক্ষেত্রে শাস্তির পরিমাণ বৃদ্ধি। 20 ক শাস্তির পরিমাণ বৃদ্ধি। কেন শাস্তির পরিমাণ বৃদ্ধি? অস্ত্র তল্লাশি করার সময় আপনি অস্ত্র গোপন করছিলেন, এই অস্ত্র গোপন করার একটাই উদ্দেশ্য ছিল, এই অস্ত্র দ্বারা অন্য কোনো ব্যক্তিকে মৃত্যু ঘটানো। এই জন্য অস্ত্র নয়েজ আসতেছে কার কাছ থেকে যেন, এটা যে কি, তাহলে 20 ক হলো গিয়ে 20 ক আছে
শাস্তির পরিমাণ বৃদ্ধি পাবেন। শাস্তির পরিমাণ বৃদ্ধি এর কারণ একটাই, এই অস্ত্র আইন যে তল্লাশি যখন কার্যক্রম চলছিল, এই অস্ত্র লুকানো ছিল। এই লুকানোর কারণ কি? ওই অস্ত্র দ্বারা অপর কোনো ব্যক্তিকে খুন করবে, তাই তার শাস্তির পরিমাণ বৃদ্ধি আছে। 21 ধারা লাইসেন্সের শর্ত লঙ্ঘন করলে, লাইসেন্সের শর্ত লঙ্ঘন করে শাস্তি 19 ক, এই 2 ধারা অস্ত্রের লাইসেন্সের শর্ত লঙ্ঘন করলে তখন শাস্তি। গত ক্লাসের এইটা ভুল ছিল, ভুলটা সংশোধন করে নিন। টার্নিং পয়েন্টে বলে ফেলাইছিলাম, ওটা ভুল, আমি দুঃখিত, সরি। 21 ধারায় লাইসেন্সের শর্ত ভঙ্গ, লাইসেন্সের শর্ত ভঙ্গ বা লঙ্ঘনের শাস্তি, লাইসেন্সের শর্ত ভঙ্গ বা শর্ত লঙ্ঘনের শাস্তি 21। 22 হলো জ্ঞাতসারে লাইসেন্সবিহীন ব্যক্তির নিকট অস্ত্র। এখন 22 হলো মূল আলোচনা। জ্ঞাতসারে, জ্ঞাতসারে মানে কি? আপনি জ্ঞাতসারে লাইসেন্সবিহীন, আপনি জানেন, বোঝেন, বুদ্ধিমান এবং পূর্ণবয়স্ক লোক, আপনার লাইসেন্স আছে, আপনি জ্ঞাতসারে লাইসেন্স ক্রয় করছেন, যার কাছে লাইসেন্সের বিক্রি করার লাইসেন্স ছিল না, এই ব্যক্তির কথা বলছি। তাহলে জ্ঞাতসারে লাইসেন্সবিহীন ব্যক্তির নিকট হইতে অস্ত্র ক্রয়ের শাস্তি। যার নিকট যে লাইসেন্সধারী ব্যক্তি, এই ব্যক্তি যদি অস্ত্র কেনে, তাহলে আরেকজন লাইসেন্সধারী ডিলারের কাছ থেকে আরেকজন লাইসেন্সধারী লাইসেন্সধারী ব্যক্তি আরেকজন অস্ত্রধারী লাইসেন্সধারী ব্যক্তির নিকট অস্ত্র ক্রয় বিক্রয় করতে পারে, আইনের কোনো বাধা নেই। কিন্তু এই লাইসেন্সধারী ব্যক্তি আরেকটা অস্ত্র কিনছে যার কোনো লাইসেন্স নাই, যিনি অস্ত্র তার কাছে রাখাও অবৈধ, বহন করা অবৈধ, তার হেফাজতে রাখা অবৈধ, সেই ব্যক্তি যার উৎপাদন রূপান্তর করা অবৈধ, আমদানি রপ্তানি করা অবৈধ, কোনো লাইসেন্স নাই, এই ব্যক্তির কাছ থেকে যদি কোনো লাইসেন্সধারী ব্যক্তি অস্ত্র কিনে বসে, তাহলে অস্ত্র আইনের 22 ধারা এই অস্ত্র যিনি ক্রয় করছেন, তিনি জ্ঞাতসারে করছেন। বুদ্ধিমান, সুস্থ লোক এবং ভালো লোকের নিকট থেকেই অস্ত্র লাইসেন্স সরকার দেয়। অস্ত্র লাইসেন্সের সময় পূর্বে অনেক যাচাই বাছাই করা হয়, এরপরে তাকে অস্ত্র লাইসেন্স দেওয়া হতে, ইনি জ্ঞাতসারে এই কাজটা করতে পারবেন না। যে যার লাইসেন্স আছে, উক্ত ব্যক্তি অপর যে ব্যক্তির নিকট লাইসেন্স নাই, সেই ব্যক্তির নিকট থেকে লাইসেন্স অস্ত্র কিনতে পারবে না, অস্ত্র কেনার সুযোগ নাই। তিনি কোথা থেকে অস্ত্র কিনবেন? যার লাইসেন্স আছে এই ব্যক্তি অপর কোনো লাইসেন্সধারী ব্যক্তির নিকট থেকে কিনবেন, অথবা বন্দুকের যে দোকান, লাইসেন্সধারী যে ডিলার, তার নিকট থেকে তিনি অস্ত্র কিনতে পারবেন। এবং অস্ত্র যাদের লাইসেন্স থাকে তাদের ক্রয় বিক্রয় করাও সহজ এবং বৈধ। এর বেশি কিছু নয়। এই অস্ত্র বলতে বোঝায় অস্ত্র শস্ত্র, গোলা বারুদ, সামরিক সরঞ্জাম। আমরা কিন্তু সংজ্ঞায় পড়ছিলাম, সামরিক সংজ্ঞায় পড়ছিলাম, কামান, অস্ত্র, গোলা বারুদ, সামরিক সরঞ্জাম, এগুলো কিন্তু অস্ত্র। অস্ত্রর সংজ্ঞার ভিতর পড়ছিলাম, অস্ত্রের যে কোনো একটা অংশই অস্ত্র বলেই গণ্য হয় বা সামরিক সরঞ্জাম হিসেবে গণ্য হবে। এরপর চলে আসেন 23, বিধি লঙ্ঘন করার শাস্তি। বিধি লঙ্ঘন করার শাস্তি 23 ধারা, অস্ত্র আইনের 23 ধারা বিধি লঙ্ঘন করার শাস্তি, যেটা ভুল করে আগের আইনি বলে ফেলছিলাম। এই বিধি লঙ্ঘন করা বলছে যে এই অস্ত্র আইনি এমন কোন অপরাধ করছেন যে অপরাধের শাস্তি এই অস্ত্র আইনে 19 ক, 20 ক, 21, 22 নাই, অস্ত্র আইনে শাস্তির কথা উল্লেখ নাই, সেই ক্ষেত্রে আপনার শাস্তি হবে অস্ত্র আইনের 23 ধারা। মোটরযান আইনের আগে ছিল মোটরযান আইনের 137 ধারায় হেলমেট না থাকলে এইটা কোনো অপরাধের ধারা ছিল না, এইখানে শাস্তি দিত। ঠিক অস্ত্র আইনে এখনো বলবৎ আছে। এই অস্ত্র আইনের এমন কোন অপরাধ করছেন যে অপরাধের কারণে আপনার এই অস্ত্র আইনের শাস্তির কোনো বিধান উল্লেখ নাই, তার মানে আপনি মাপ পাবেন না। 23 ধারার অধীনে আপনাকে শাস্তির আওতায় রাখা যাবে। এরপরে চলে আসেন 24, বাজেয়াপ্তকরণের ক্ষমতা। 24 হচ্ছে বাজেয়াপ্তকরণের ক্ষমতা। 24 হচ্ছে অস্ত্র বাজেয়াপ্তকরণের ক্ষমতা। অস্ত্র শস্ত্র এই আইনের অধীনে অস্ত্র শস্ত্র, গোলা বারুদ, সামরিক সরঞ্জাম সম্পর্কিত অপরাধের দায়ে কোনো ব্যক্তিকে আদালত, ম্যাজিস্ট্রেট স্বীয় বিবেচনা মনে করলে অস্ত্র শস্ত্র, গোলা বারুদ, সামরিক সরঞ্জাম উহা
উহা বহনকারী যানবাহন, উহা বহনকারী যানবাহন, বক্স, যে বক্সের মধ্যে অস্ত্র গোলাবারি থাকে, বান্ডেল থাকে, দেখবেন অনেক সময় পেছানো মোড়ানো বান্ডেল থাকে, বান্ডেল, প্যাকেজ, এগুলো বাজেয়াপ্ত করার নির্দেশ দিতে পারে। মূল কথা হচ্ছে লাগে অস্ত্র যে বাজেয়াপ্ত করবে, এই অস্ত্র বলতে ওই যে পরিবহন, যে যে জিনিসটা নিয়ে অস্ত্র পরিবহন করে, অস্ত্র বহনের কাজে ব্যবহার করা হয়, কামান, তারপর আমাদের সামরিক বাহিনীর লোকজন দেখবেন বড় বড় অস্ত্র, ওদের ওই অস্ত্র বহন করার জন্য কিন্তু আরেকটা পরিবহন ব্যবহার করা হয়, সেই পরিবহনের কথা বলতেছে, সেই পরিবহন। তারপরে বাক্স, যে বাক্সতে গুলি বা রাখে, বাক্স বা ব্যান্ডেল বা তোজদানি, এইগুলো, প্যাকেজ, যেটাতে মোড়ানো হয়, প্যাকেজ, এইগুলো বাজেয়াপ্ত করবে। এইগুলো সরকার যে কোনো সময় আদালত, ম্যাজিস্ট্রেট এইগুলো কি করতে পারে, বাজেয়াপ্ত করতে পারে, বাজেয়াপ্ত করতে পারে, সাময়িক সময়ের জন্য ওগুলো কি করে, বাজেয়াপ্ত করবে। তাহলে বাজেয়াপ্ত করার ক্ষমতা হচ্ছে কি, অস্ত্র, গোলা বারুদ, সামরিক সরঞ্জাম সম্পর্কিত কোনো সামরিক সরঞ্জাম সম্পর্কিত অপরাধের দায়ে কোনো ব্যক্তি দণ্ডিত, তাহলে কি কারণে করবে, এই অস্ত্র শস্ত্র, গোলা বারুদ, সামরিক সরঞ্জাম, অস্ত্র পরিবহনের যে যন্ত্র, প্যাকেজ, তারপরে হচ্ছে এই যে ব্যান্ডে তোজদানি, প্যাকেজ বা বান্ডিল করার জন্য যে সমস্ত জিনিস, ওইগুলো কেন করবে, কোনো ব্যক্তি যদি অপরাধের দায়ে দণ্ডিত হয়, খেয়াল করবেন, কোনো ব্যক্তি যদি অপরাধের দায়ে দণ্ডিত হয়, আদালত বা ম্যাজিস্ট্রেট, এমনি এমনি কিন্তু সরকার বাজেয়াপ্ত করে না। অপরাধের দায়ে দণ্ডিত হলে, অপরাধের দায়ে যদি কোনো ব্যক্তি দণ্ডিত হয়, সেক্ষেত্রে ম্যাজিস্ট্রেট কি করে, অস্ত্র শস্ত্র বাজেয়াপ্ত করে দিতে পারে, অস্ত্র শস্ত্র বাজেয়াপ্ত করে দিতে পারে। এগুলো তেমন প্রশ্ন আসবে না, হাডিও না, তেমন বেশি নিয়েন না। এরূপ ক্ষেত্রে কোনো ম্যাজিস্ট্রেট কর্তৃক বা সরকারের ক্ষমতা বলে কোনো কর্মকর্তা উপস্থিতিতে এই হয়েছে, তাহলে বাজেয়াপ্ত কিরা করবে, আদালত করবে, বাজেয়াপ্ত কিরা করবে, আদালত করবে। কখন কি করবে, অস্ত্র শস্ত্র, গোলা বারুদ, সামরিক সরঞ্জাম, উহা বহন করার জন্য যে জিনিসপাতি, বহনকারী যানবাহন, বক্স বা বান্ডিল, প্যাকেজ, এই প্যাকেজ সরকার, ম্যাজিস্ট্রেট বা আদালত বাজেয়াপ্ত করবে। কেন বাজেয়াপ্ত করবে, কোনো অপরাধের দায়ে দণ্ডিত হয়েছে উক্ত ব্যক্তি, বা ওই জিনিস কোনো অপরাধের দায়ে দণ্ডিত হয়েছে, কোনো অপরাধের দায়ে দণ্ডিত হওয়ার কারণে এই জিনিসগুলো বাজেয়াপ্ত করছে। এখন ম্যাজিস্ট্রেট কর্তৃক তল্লাশি বা আটক করা, 25 ধারা, ম্যাজিস্ট্রেট কর্তৃক তল্লাশি বা আটক করা, ম্যাজিস্ট্রেট কর্তৃক তল্লাশি বা আটক করা। 25 ধারা বলছে, অস্ত্র আইনের 25 ধারা, ম্যাজিস্ট্রেট কর্তৃক তল্লাশি বা আটক করা। কোনো ম্যাজিস্ট্রেট যদি মনে করেন তার এখতিয়ারাধীন, কোনো ম্যাজিস্ট্রেট যদি মনে করেন তার এখতিয়ারাধীন। আপনারা জানেন ম্যাজিস্ট্রেটের জুডিশিয়াল এলাকা বলা হয় বা তার এখতিয়ারাধীন এলাকা, প্রত্যেকের নির্দিষ্ট সীমারেখা থাকে। যেমন আমরা সেন্টি কিন্তু ডাইনি ভাই মনে হয় 12 কদম, সামনে পিছনে 4 কদম, এরকম একটা সিস্টেম আছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তার নিজ থানা এলাকার ভিতর ক্ষমতা, আর এসপির ক্ষমতা তার নিজ জেলার ভিতরে। ঠিক ম্যাজিস্ট্রেটের তার এখতিয়ারাধীন এলাকা, তাদের নির্দিষ্ট জুডিশিয়াল এলাকা বা তাদের এলাকা ভাগ করা থাকে, এই নির্দিষ্ট এলাকার বাইরে না। এই নির্দিষ্ট এলাকায় কোনো ম্যাজিস্ট্রেট যদি মনে করেন তার এখতিয়ারাধীন এলাকায় বসবাসকারী কোনো ব্যক্তির নিকট, তাহলে ম্যাজিস্ট্রেটের এখতিয়ারাধীন এলাকা, তার এখতিয়ারাধীন এলাকায় বসবাসকারী, তার এখতিয়ারাধীন এলাকায় যিনি বাস করেন, এরকম ব্যক্তি, বসবাসকারী ব্যক্তির নিকটে বা দখলে বেআইনিভাবে, অবৈধ উদ্দেশ্যে, তাহলে বেআইনিভাবে, অবৈধ উদ্দেশ্যে কোনো ব্যক্তির কাছে তিনি নিজে রাখছেন বা তার দখলে রাখছেন, তাহলে কেন এই ম্যাজিস্ট্রেট তল্লাশি করবে ম্যাজিস্ট্রেট তার এখতিয়ারাধীন এলাকা, কি কারণে করবে, কোন ব্যক্তি তিনি তার অস্ত্র তার দখলে রাখছেন বা তার হেফাজতে রাখছেন, বা এই কি কারণে ওই ব্যক্তি রাখছে, অবৈধ উদ্দেশ্য, তার এই উদ্দেশ্যটা খারাপ, তার এই অস্ত্র ব্যবহার করা, কাছে রাখা বা দখলে রাখা, এই উদ্দেশ্যটা সম্পূর্ণই খারাপ উদ্দেশ্যে। এই খারাপ উদ্দেশ্য রাখার কারণে অস্ত্র শস্ত্র, তার নিকটে যে গোলা বারুদ, সামরিক সরঞ্জাম আছে, এই জিনিসগুলো এই ম্যাজিস্ট্রেট তল্লাশি করবে। কি কারণে করবে, ওই এলাকায় যে সমস্ত জনগণ বসবাস করে, জনসাধারণের নিরাপত্তার কথা বিবেচনা করে, ওই এলাকায় যে জনগণ বাস করে, ওই জনগণের নিরাপত্তা বিধান নিশ্চিত করার জন্য
ওই এলাকার জনগণের শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য, ওই এলাকার লোকের শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য, বা কোনো বিপদ যেন না সৃষ্টি হয়। এই বিপদ কেন হবে? এই যে আমার কাছে অস্ত্রটা আছে, আমি তো অস্ত্র রাখছি অসৎ উদ্দেশ্যে, আমার কাছে অস্ত্র রাখার জন্য লাইসেন্স ছিল না, আমি অস্ত্র দখলে রাখার জন্য লাইসেন্স ছিল না, বহন করার জন্য লাইসেন্স ছিল না, সম্পূর্ণ ছিল অবৈধ, যা জনগণের শান্তি শৃঙ্খলা নষ্ট করা, জনগণের শান্তি শৃঙ্খলা নষ্ট করা, কোনো জনগণকে বিপদে ফেলা, জনগণের নিরাপত্তা বিঘ্নিত করাই ছিল আমার কাজ। এরকম সংবাদ যখন ম্যাজিস্ট্রেট জানতে পারে, ম্যাজিস্ট্রেট যখন এরকম সংবাদ জানতে পারে, তখন তার এখতিয়ারাধীন এলাকায়, তখন ম্যাজিস্ট্রেটের এখতিয়ারাধীন এলাকায় ম্যাজিস্ট্রেট এই তল্লাশি কার্যক্রম করায়। ম্যাজিস্ট্রেট এই তল্লাশি কার্যক্রম করবেন। এই তল্লাশি কার্যক্রম কিসের উপর করবেন, কি জন্য করবেন? অস্ত্র শস্ত্র, গোলা বারুদ, সামরিক সরঞ্জাম উদ্ধার করার জন্য। তাহলে অস্ত্র শস্ত্র, গোলা বারুদ, সামরিক সরঞ্জাম উদ্ধার করার জন্য ম্যাজিস্ট্রেট তার এখতিয়ারাধীন এলাকায় এই তল্লাশি কেন করবেন? তল্লাশি তিনি কেন করেন? ওই এলাকার জনগণের নিরাপত্তা কথা বিবেচনা করে, ওই এলাকার জনগণের নিরাপত্তা বিধান নিশ্চিত করার জন্য, শান্তি শৃঙ্খলা যেন বজায় থাকে, শান্তি শৃঙ্খলা যেন বজায় থাকে, কোনো বিপদের সম্ভাবনা না হয়, জনগণের জন্য কোনো বিপদ না হয়। আর যে লোক এই অস্ত্রটা রাখছিল, ধরেন আমি অস্ত্র রাখছিলাম, আমার উদ্দেশ্য ছিল জনগণের নিরাপত্তা নষ্ট করা, বিশৃঙ্খলা সৃষ্টি করা এবং জনগণকে বিপদে ফেলা। এই ঘটনা যখন ম্যাজিস্ট্রেট জানতে পারে, খেয়াল করবেন সিআরপিসি ফৌজদারি কার্যবিধি 1898 সালের 5 নম্বর আইনের 96, 98, 99, 99, 100 ধারায় দেখবেন, আদালত যদি জানতে পারে, ম্যাজিস্ট্রেট যদি জানতে পারে, ঠিক এই তল্লাশির ক্ষেত্রেও যখন এই ম্যাজিস্ট্রেট বা আদালত জানতে পারছে তার এখতিয়ারাধীন এলাকায় কোনো ব্যক্তির নিকট অস্ত্র আছে, যে অস্ত্র উনি দখলে রাখা, হেফাজতে রাখা, তার কাছে আইন শুদ্ধ নয়, এই অস্ত্র রাখার উদ্দেশ্য একটাই, এই রিজাউলের বা যে ব্যক্তি এই অস্ত্র রাখছে তার উদ্দেশ্য একটাই, এই অস্ত্র দিয়ে জনগণের নিরাপত্তা নষ্ট করবে, শান্তি শৃঙ্খলা নষ্ট করবে এবং বিপদের সৃষ্টি করবে মানুষের। এই ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট বা আদালত এখতিয়ারাধীন যার আদালত, তিনি কি করবেন? এই তল্লাশি কার্যক্রম করবেন। যতদূর এই তল্লাশি করার পরে যতদিন মনে চায়, এই তল্লাশি করার পরে অস্ত্র যতদিন মনে চায় ততদিন হেফাজতে বা আটক রাখবেন। এই আদালত বা ম্যাজিস্ট্রেট যে তল্লাশি করলো, তল্লাশি করার পরে এই অস্ত্র যত আটক বা হেফাজত, ওই আদালতে যতদিন মনে চায় ততদিন হেফাজত বা আটকে রাখতে পারবেন। কোনো ম্যাজিস্ট্রেট এই কাজটা কোনো ম্যাজিস্ট্রেট করবে অথবা সরকারের নিকট থেকে ক্ষমতাপ্রাপ্ত উপস্থিত হয়ে অপর কোনো ব্যক্তিও করতে পারে। সরকারের নিকট থেকে ক্ষমতাপ্রাপ্ত, তাহলে এই কাজটা সাধারণত ম্যাজিস্ট্রেটই করে। তার এখতিয়ারাধীন এলাকার ভিতরে যিনি এই কাজটা করবেন, তিনি সরকারের নিকট থেকে ক্ষমতাপ্রাপ্ত হলেও ও ঘটনাস্থলে উপস্থিত থেকে করবেন। সেই ক্ষেত্রে তল্লাশি পরোয়ানার আর দরকার হবে না, সেই ক্ষেত্রে তল্লাশি পরোয়ানার দরকার হবে না। সিআরপিসির 100 কোথায় পড়ছিলাম, 105 মনে হয়, না সরি, যাক, ওই যখন তল্লাশি কার্যক্রম করা হয় তখন যদি তারা উপস্থিত থাকে ম্যাজিস্ট্রেট, তাহলে আর তল্লাশি পরোয়ানার প্রয়োজন হয় না। সিআরপিসি কত, জয়দেব কন? 104 নয় 5। ম্যাজিস্ট্রেট উপস্থিত থাকলে তল্লাশি করার সময় তল্লাশি পরোয়ানার দরকার হয় না। সিআরপিসির কত, 105 4 না 5 বলেন? 105, ঠিক আছে, ধন্যবাদ। মিসি বলে এই দেবেন, নোট দেবেন। এরপরে চলে যান 26 ধারা, অস্ত্র আইনের 26 ধারা, সরকার কর্তৃক ক্রোক, দখল বা আটক রাখা। সরকার কর্তৃক ক্রোক, দখল বা আটক রাখা, এগুলো কিন্তু হার্ডি না, এমসিকিউর জন্য বলতেছেন তো প্রশ্ন আসবে না, আমি সাজেশন আপনাদের দিয়ে দেবো ইনশাল্লাহ। আর আমরা খুব অল্প আইন পড়বো, খুবই অল্প আইন পড়বো, সাজেশন করে পড়বো, যা আসে তাই পড়বো। এমসিকিউর জন্য আমি ভিতর থেকে এই দেখে দেখে আপনাদের সাথে পয়েন্ট আকারে বলি, যাতে আপনাদের কাজে লাগবে। এমসিকিউ অস্ত্র আইনের উপরে এমসিকিউ 50 নম্বরে নেব ইনশাল্লাহ। আপনারা গতবারও পরীক্ষা সবাই দিয়েছেন, এবারও দেবেন। শুক্রবার, আসছে শুক্রবার হবে ইনশাল্লাহ। তাহলে 26, সরকার কর্তৃক ক্রোক বা দখল বা আটক রাখা। সরকার কর্তৃক ক্রোক করবে, দখল করবে, আটক রাখবে।
তাহলে জননিরাপত্তার প্রয়োজনে জনগণের নিরাপত্তা, সরকার সবসময় জনকল্যাণে কাজ করে। তা সরকার সবসময় জননিরাপত্তার, সরকার যে কোনো সময় লাইসেন্সধারী যে কোনো ব্যক্তির অস্ত্র শস্ত্র, তাহলে কি বলছে, সরকার সরকার প্রয়োজনে, সরকার জনগণের নিরাপত্তার প্রয়োজনে, সরকার জনগণের নিরাপত্তার প্রয়োজনে, সরকার জনগণের নিরাপত্তার প্রয়োজনে যে কোনো লাইসেন্সধারী যে কোনো ব্যক্তির, যে কোনো লাইসেন্সধারী, এখানে কিন্তু অলাইসেন্স না, লাইসেন্সধারী ব্যক্তির অস্ত্র শস্ত্র, গোলা বারুদ, সামরিক সরঞ্জাম দখল করিয়া যতদিন প্রয়োজন মনে হয় আটক রাখিতে পারেন। তাহলে সরকার যদি মনে চায়, এই যে কিছুদিন আগে দেখেন নির্বাচন হয়ে গেছিল, নির্বাচনে কিন্তু সরকার কি বলছিল, অস্ত্র শস্ত্র জমা দেন বা হেফাজতে রাখেন। তাহলে সরকার কর্তৃক ক্রয়ও করতে পারে, দখলও করতে পারে, আটকও করতে পারে, পারে না? এই সরকারের এই অস্ত্র দিলেই আপনাকে একেবারে উন্মুক্ত করে দেয় নাই। তাহলে সরকার কর্তৃক ক্রয়, দখল বা আটক করতে পারে এই যে ব্যক্তিকে লাইসেন্স দিছিল, যাকে লাইসেন্স দিছিল, এই লাইসেন্সধারী ব্যক্তির অস্ত্র সরকার যে কোনো সময় যে কোনো প্রয়োজনে আটক, দখল বা ক্রয় করতে পারেন। এবং কতদিনের জন্য করবেন? 10 দিন, 90 দিন, নির্বাচন শেষ হলে যতদিন মনে চায় ততদিন, যতদিন মনে চায় ততদিন। খেয়াল রাখবেন, সরকার কখন করক, দখল বা আটক রাখে, যতদিন মনে চায় ততদিন, যতদিন মনে চায় ততদিন। কার নিকট থেকে কার অস্ত্র নেবে? যার লাইসেন্স নেই তার না, এখানে লাইসেন্স ধারী ব্যক্তির। কার অস্ত্র? লাইসেন্সধারী ব্যক্তির অস্ত্র। কার অস্ত্র? লাইসেন্স যার আছে সেই ব্যক্তির অস্ত্র। শুধু অস্ত্র না, অস্ত্র, গোলা বারুদ, সামরিক সরঞ্জাম। খুব খেয়াল করবেন, এই সংজ্ঞাগুলো একটু রিডিং পড়বেন, সংজ্ঞা আসবেন না কিন্তু। অস্ত্র আইনের কোন একটা পার্ট অস্ত্রের অংশ, গোলা বারুদ, সামরিক সরঞ্জাম যে কোনো একটা অস্ত্র হলো তার অংশ হয়ে যায়, বা ওর ভিতরে যে গোলা বারুদ আছে ওগুলো অস্ত্র শস্ত্র, গোলা বারুদ, সামরিক সরঞ্জাম বা অস্ত্র আইনের আওতায় পড়ে যায়। এইগুলো একটু মানে আইনের টেকনিক্যাল বা টেকনিক্যাল বুদ্ধি, এগুলো এগুলো আপনারা আমি বুঝে নিয়ে রাখবেন। এগুলো হলো আমাদের বোঝার বিষয়। যাক, 26-এর পরে অব্যাহতি দানের ক্ষমতা। 27 অব্যাহতি দানের ক্ষমতা। অব্যাহতি দানের ক্ষমতা এগুলো আসবেন না, বুঝছেন? তাই একটু বলি। 27 যারা আছে, অব্যাহতি দানের ক্ষমতা। অব্যাহতি দানের ক্ষমতা কিরকম? অস্ত্র শস্ত্র, গোলা বারুদ বিধিনিষেধের আওতায় হইতে যে কোনো ব্যক্তি, যে কোনো শ্রেণীর ব্যক্তিগণ অব্যাহতি দান বা যে কোনো ধরনের অস্ত্র শস্ত্রের উপর নিষেধাজ্ঞা আওতা হইতে বাদ দিতে বা বাংলাদেশের যে কোনো এলাকা, অঞ্চল হইতে উক্ত নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে পারবেন। এরা কি বলছে? অস্ত্র শস্ত্র, গোলা বারুদ, সামরিক সরঞ্জাম সরকার সরকার যে কোনো সময় নিষেধাজ্ঞা দিতে পারে সমগ্র বাংলাদেশের জন্য, এর অংশ বিশেষ বা অঞ্চল বিশেষ। এতটুকু বলছে। তাহলে সরকার অব্যাহতি দানের ক্ষমতা, অস্ত্রশস্ত্র, গোলা বারুদ, সামরিক সরঞ্জাম নিষেধাজ্ঞার আওতা হইতে যে কোনো ব্যক্তি, যে কোনো শ্রেণী গোষ্ঠী, যে কোনো ব্যক্তি, যে কোনো শ্রেণীর ব্যক্তিকে অব্যাহতি দান। তাহলে যে কোনো ব্যক্তি বা যে কোনো ব্যক্তির যে কোনো শ্রেণীর, এগুলো ভালো তো বুঝেও নেই, যে কোনো ব্যক্তি বা শ্রেণীর এই যে অস্ত্র নিয়ে মনে চলাফেরা, এইগুলোর উপর সরকার কোনো কোনো সময় বিধিনিষেধ করতে পারে। এটা সমগ্র বাংলাদেশেও করতে পারে, এর অঞ্চল বিশেষ করতে পারে, এর নির্দিষ্ট অংশের জন্য এই বিধিনিষেধ অব্যাহতি দানের ক্ষমতা, যে এলাকা অব্যাহতি দেয়, এখানে ব্যবহার করা নিষেধ করে বা চলাচলের সীমারেখা দেয়, এরকম কিছু। এগুলোতে কখনো আসে নাই 1861 সালের এই পর্যন্ত, আর আসবেও না। তারপরে 87 খ হচ্ছে লেগে যে কোনো ব্যক্তি, যে কোনো বিজ্ঞপ্তি বাতিল করিয়া পুনরায় অনুরূপ যে কোনো ব্যক্তি বা বস্তু অথবা বাংলাদেশের যে কোনো এলাকা অঞ্চলগুলো নিষেধাজ্ঞার আওতামুক্ত করিতে পারেন। মানে একবার 87 ক বলছে অস্ত্র আইনে একবার কোনো কোনো এলাকা অংশ বিশেষ সরকার কি করতে পারে, চলাফেরার উপর চলাফেরার উপর কি করতে, অব্যাহতি দানের ক্ষমতা, অব্যাহতি দান নিষেধ করতে পারে, মানে নিষেধ করতে পারে। আরেকবার এটা এই নিষেধ প্রত্যাহার করতে পারে। যেমন ধরেন নির্বাচন হচ্ছে না, না এরকমই তো কিছু দেখি, এগুলো আমার তো পড়া নাই। যাক, তাহলে এবার চলে এসছে 28, ওটা বাদ। এগুলো আমাদের আসে না, যার কারণে ওগুলো সেন্সিটিভ আমার এই নিয়ে আমার দেখা নেই। ঠিক আছে। অপরাধ সম্পর্কে তথ্য প্রদান। এখন অপরাধ 28 দ্বারা করেন অপরাধ সম্পর্কে তথ্য প্রদান। 28 হলো অপরাধ সম্পর্কে তথ্য প্রদান। এই যে অস্ত্র শস্ত্র, গোলা বারুদ,
কোনো অপরাধ সংগঠনে কেউ কোনো অপরাধ সংগঠনের বিষয়ে কেউ অবগত থাকিলে যুক্তিসঙ্গত কারণ অজুহাত না থাকিলে যুক্তিসঙ্গত কারণ বা অজুহাত যদি না থাকে অবশ্যই বা নিকটতম কোনো পুলিশ কর্মকর্তা বা ম্যাজিস্ট্রেটকে অবহিত করবেন। এই অস্ত্র আইনের 28 ধারায় অস্ত্র সংক্রান্ত বিষয়ে যদি কোনো অপরাধ সংগঠন হওয়ার সম্ভাবনা থাকে, পরিকল্পনা করে, যেমন সিআরপিসি 1898 সালের 46 এবং 45 দ্বারা তথ্য দিয়ে সংবাদ দিয়ে সহায়তা করা, পড়ছিলাম না 42, 43, 44, 45 এই সহায়তা করা, ঠিক অস্ত্র আইনের 28 ধারায় বলছে কি? হুম অস্ত্র আইনের 28 ধারায় বলছে কি? অস্ত্র আইনের 28 ধারা, জয় বলো। 44 আর 45 এটা সংবাদ দিয়ে, হ্যাঁ ওটাই বলছি। আবার টোটালে যে বললাম যে উপস্থিত থাকে, এটা কিন্তু উপস্থিত থাকার কথা বলে নাই। ধন্যবাদ। 45, 42, 43, 44, 45 ওটাকে আবার দুই ভাগে ভাগ করা যায়। 42, 43 হচ্ছে বডি উপস্থিত থেকে সহায়তা করে, আর 44, 45 হলো সংবাদ দিয়ে। ঠিক এরকম 28 ধারা তো বলছে অস্ত্র আইনের দণ্ডনীয় কোনো অপরাধ সংগঠনের বিষয় কেহ অবগত থাকিলে, এই অবগত কি অস্ত্র নিয়ে যদি কেউ অপরাধ অন্যায় করতে চায়, সেই ক্ষেত্রে অস্ত্র দখলে রাখা, হেফাজতে রাখা, সংরক্ষণ করা, প্রস্তুতি নেওয়া, এরকম যে কোনো ঘটনা আপনি দেখলেন এবং অজুহাত যদি কোনো অজুহাত না থাকে, এই যে আমরা এখানে জমা করতেছি, এই যে আওতায় মুক্তর বাইরে যদি ওই অপরাধগুলো হয়, ওই যে আমরা এক দ্বারাই পড়ছি অস্ত্র আওতায় মুক্ত, যেমন জাহাজে যখন অস্ত্র শস্ত্র রাখে, তারপরে পুলিশ সরকারি কর্মচারী যে অস্ত্র বহন করে, এইটা যদি কোনো অজুহাত ব্যতীত হয় যে জনগণের অশান্তি সৃষ্টি করে, যে মানুষের বিশৃঙ্খলা করতে পারে, জননিরাপত্তা ধ্বংস করতে পারে, এরকম কোনো কার্যকলাপের জন্য যদি কেউ অস্ত্র শস্ত্র কার্যক্রম দণ্ডনীয় কোনো অপরাধ করার চেষ্টা করে বা হয়, তখন আমি আপনি এই পুলিশকে সংবাদ দেব অথবা ম্যাজিস্ট্রেটকে সংবাদ দেব। এখন আসেন, পুলিশকে বা ম্যাজিস্ট্রেটকে সংবাদ দিতে দেবেন, এই কাকে সংবাদ আগে দেবেন, এইটা আমরা পড়ছিলাম ফৌজদারি কার্যবিধি আইনের 45-এ, যিনি নিকটে থাকবেন তাকেই সংবাদ দেবেন। তা সাধারণত আমরা বেশিরভাগ পুলিশকে মানুষ সংবাদ দেয়, কিন্তু এই সংবাদ ম্যাজিস্ট্রেটকেও দেওয়া যায়। তাহলে অস্ত্র আইনে যদি অপরাধ সংঘটন হওয়ার সম্ভাবনা থাকে, এটা যদি আপনি যুক্ত মনে করেন সম্ভাবনা আছে, কাকে সংবাদ দেবেন? পুলিশকে সংবাদ দেবেন, ম্যাজিস্ট্রেটকে সংবাদ দেবেন, দুইজনকেই সংবাদ দেবেন, কাউকেই দেবেন না, তখন লিখবেন দুইজনকেই সংবাদ দেবেন। এরপরে 28-এর পরে চলে যাবে 29 বাতিল, 30 দ্বারা দরকার নাই। 30-এর ক, অস্ত্র শস্ত্র গোলা বারুদ বিশেষজ্ঞদের মতামত নিষ্প্রয়োজন। অস্ত্র শস্ত্র গোলা বারুদ বিশেষজ্ঞদের মতামত নিষ্প্রয়োজন। যেমন আমরা এসি পড়ছি ওই সাক্ষ্য আইনি পর্ব সিআরপিসিতে পড়ছিলাম, বিশেষজ্ঞদের মতামত যখন প্রাসঙ্গিক অপ্রাসঙ্গিক, এইখানে আদালতের মতো প্রয়োজন না হইয়া থাকে, তখন এই বিশেষজ্ঞদের প্রয়োজন হয় না। অস্ত্র আইনে যেটা অস্ত্র, এই অস্ত্র প্রমাণ করার জন্য আদালতে বা বিশেষ কোনো প্রয়োজন পড়ে না। সাক্ষ্য আইন যদি আপনাদের সাথে সুযোগ হয়, যদি বলি, দেখবেন সাক্ষ্য আইন এটা ধারা আছে, যেসব বিষয়ে প্রমাণের প্রয়োজন নাই, যেসব বিষয় প্রমাণের প্রয়োজন নাই, যেটা আদালতের দৃষ্টিগত গোচরে থাকে। যেমন এখন আদালতের সামনে চেয়ার থাকে, টেবিল থাকে না, ওই চেয়ার টেবিল মানুষ আপনি যদি পরিচয় করে দেন, স্যার এটা চেয়ার, এটা টেবিল, ওইটা আদালত, এটা মানুষ, এটা মহিলা, এটা পুরুষ, আদালত বলছে এগুলো আপনার প্রমাণ করার প্রয়োজন নাই। ঠিক এই অস্ত্র, এই এরকমই অস্ত্র আইনে যেটা অস্ত্র, এটা বলছে যে বিশেষজ্ঞদের মতামতের দরকার নাই, ওটা দেখলে এমনি বোঝা যায় এটা অস্ত্র। ঠিক আছে, এইগুলো জন্য বিশেষজ্ঞদের কোনো প্রয়োজন হয় না। এতে বেশি কিছু বোঝার নাই। তাহলে অস্ত্র আইন যে অস্ত্র আপনি বুঝাবেন,